আমি কোনোদিন কারো কাছে কিচ্ছু চাইনি। বরাবরই মুখচোরা স্বভাবের মানুষ আমি। তবে আজ আপনার কাছে কিছু একটা চাইছি। দয়া করে আমায় একেবারে মেরে ফেলুন, অনুরোধ করছি। শেষ করে ফেলুন আমায়। হু হু কান্নার বাঁধ ভেঙেছে সপ্তদশীর। ফর্সা মসৃণ মুখখানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে রক্তিমাভা। সরু নাকের পাটাটা ফুলে গিয়ে বরাবরের ন্যায় পাকা টমেটোর রং ধারণ করেছে আজ। তুলতুলে অধৈর্যরা কাঁপছে তিরতির করে। সে আবারও নাক টানল। সম্মুখে শটানভাবে দাঁড়িয়ে থাকা নির্দয় মানব এত কিছু শুনেও কুর হাসি টেনেছে ঠোঁটের কোণে। দুই হাঁটু আলগোছে মেঝেতে ঠেকিয়ে ঝুঁকে এসেছে মেয়েটার দিকে। মাহি চিবুক নামিয়েছে কণ্ঠায়। হেঁচকি তুলে কাঁদতেই আচমকা এক শক্তপোক্ত হাতের থাবা এসে বসল তার চুলের গোছায়। এমনিতেই বেচারির ক্ষুদ্রকায় শরীরটা যন্ত্রণায় বুঁদ হয়ে আছে, তার উপর অমন শক্তপোক্ত হাতের থাবা। মাহি কোকিয়ে যাচ্ছে ব্যথায়। চোখ মুখ কুঁচকে আর্তনাদ বেরোচ্ছে তার কণ্ঠ ফুঁড়ে। বন্ধ চোখের কার্নিশ বেয়ে টুপটুপ করে গড়িয়ে পড়ছে নোনা ধারা। মুগ্ধ কেমন কুট চোখে তাকিয়ে আছে মেয়েটার মুখ পানে। তামাকে পোড়া পিয়ার্সিং করা ঠোঁটটা বুঝি সামান্য পিষ্ট হলো দাঁতের সঙ্গে। বাদামি চোখ জোড়ায় শ্লেষাত্মক ইঙ্গিত স্পষ্ট। সে এবার হাতের জোর বাড়ালো। শক্তপোক্ত হাতের তালুতে সজোরে পিষ্ট হলো মাহির নরম চুলগুলো। মাহি তৎক্ষণাৎ চেঁচিয়ে ওঠে। ব্যথাতুর শব্দে কেঁপে কেঁপে উঠছে তার বদনখানি। তার এহেন আর্তনাদে বড্ড স্বস্তি পাচ্ছে মুগ্ধ। ঠোঁটের কোণে তার আচমকা ফুটে উঠল এক চিলতে পৈশাচিক হাসির রেশ। সে তৎক্ষণাৎ মাহির ছোট্ট মাথাটা মেঝের সঙ্গে চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় মেলেনি মাহির। মাথার একপাশে শক্তপোক্ত হাতের থাবা। বেচারির মাথাটা কেমন পিষে যাচ্ছে মার্বেলের মেঝের সঙ্গে। হাতের জোর বাড়াচ্ছে মুগ্ধ। মাহি গোঙাচ্ছে বেশ। হাত পা ছুঁড়ে তপড়াচ্ছে গলা কাটা মুরগির ন্যায়। ওদিকে মুগ্ধর তাতে কিছুই যায় আসেনি বোধহয়। নির্দয় মানব নিজের নির্দয়তার কঠোর ছাপ ফোটালো কণ্ঠে। দাঁত খিঁচে আওড়ালো, ইউ বিচ! যেখানে আমি আমার বাপের কথাই কানে তুলি না, সেখানে তুই কোন চ্যাটের বাল যার কথা আমি মানতে যাব? অ্যান্ড ইউ সেইড ইউ ওয়ানা ডাই, রাইট? বলেই অট্টহাসিতে মাতল যুবক। হাতের থাবার জোর বাড়িয়ে মাহির গাল দুটো এক প্রকার থেতলে দেবার পায়তারা চালিয়ে ফের কঠিন গলায় শুধালো, ইউ নো হোয়াট বান্দির মেয়ে, তোর মরণ অত সহজ হবে না। অ্যাটলিস্ট আগামী 6 মাসে তো হবেই না। ইউ নো না, ফর দ্য নেক্সট 6 মান্থ ইউ আর মাই ব্লাডি বেড পার্টনার, দ্য ওয়ান আই ব্রট টু মেক মাই মিস্টেস, নাথিং এলস। অবশ্য তোর মতো স্লাটকে এর চেয়ে বেশি কিছু বানানো যায় না। এইটুকু শরীরে তোর যা গরম, পুরুষ মানুষের সান্নিধ্য পেলে তো আর কথাই নেই। চোখ ফেটে অশ্রু গড়াচ্ছে মাহির। বুকটা খান খান করছে নির্দয় মানবের প্রতিটা তিরস্কারে। মুখ ফুটে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে তার, আমি স্লাট নই, আমি মোটেও অপবিত্র নই। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বুক চিৎকার দিয়ে কথাটা বললেও কণ্ঠরুদ্ধ মাহির। এদিকে মেঝেতে শুয়ে কাতরাতে থাকা মেয়েটার ঘাড় বরাবর আঙুল দাবিয়েছে মুগ্ধ। প্রবল জোরে হ্যাঁচকা টানে মেয়েটাকে উঠিয়ে বসালো পরক্ষণে। মাহি চোখ কুঁচকে রেখেছে। এখন আর শব্দ তুলে কাঁদছে না সপ্তদশী। মুগ্ধর দৃঢ় চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটোই লেপ্টে গিয়েছে এক প্রকার আগুন। মাহির মুখ পানে কটমট দৃষ্টি বজায় রেখে সে কেমন চিরবিরিয়ে ওড়ালো, লিসেন জানোয়ারের বাচ্চা, এসব ফাকিং মেলোড্রামাটিক কথাবার্তা তোর বাদবাকি পার্টনারদের শোনাবি, আমাকে নয়। আই জাস্ট হেট ইউ অ্যান্ড ইউর ওয়ার্ডস। ঘৃণা করি আমি তোকে, শুনছিস?
ঘৃণা করি তোকে। তুই যদি আমার শিকার না হতিস বান্দির মেয়ে, তাহলে এতক্ষণে তোকে নিজ হাতে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। বাট আমার অনিচ্ছা সত্ত্বেও ফর দ্য নেক্সট 6 মান্থ ইউ হ্যাভ টু বি অ্যালাইভড। এই 6 মাসে রোজ আমার টর্চারগুলো সহ্য করতে হবে তোকে। তোর শরীরে সম্পূর্ণ আনাচে কানাচেতে থাকবে আমার দেওয়া মারের দাগ। বিকজ আই লাভ ইউর পেইনস। বিশ্বাস কর, তোর তিলে তিলে পাওয়া কষ্টগুলো দেখতে ভীষণ এনজয় করি আমি। হতবাক চোখে তাকিয়ে আছে সপ্তদোষী। চোখ দুটো নীরবে অশ্রু ঝরাচ্ছে তার। মুখে তেমন রা নেই। একটা মানুষ ঠিক কতটা নির্দয় হলে এমন কথা বলতে পারে তা জানা নেই তার। এদিকে মুগ্ধর চোখ দুটোতে আজ কেবলই ঘৃণা। মেয়েটার দিকে তাকাতেও বোধহয় নাক ছিটকাচ্ছে যুবক। সে তৎক্ষণাৎ মাহির মাথাটা ঝাঁকিয়ে দূরে সরালো। এহেন অতর্কিত কাণ্ডের তাল সামলাতে না পেরে বেচারি ফের ছিটকে পড়ল মেঝেতে। ছোট্ট মুখটা তার ঢেকে গেল চুলের ঝাপটায়। ওদিকে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে মাহির দিকে এক দফা তাকিয়ে থেকে এগিয়ে গেল এক কদম। নির্দয়তার চরম সীমানায় পৌঁছে গিয়ে নিজের ভারী কদমের তলায় জোরপূর্বক পিষ্টে ধরল মাহির নরম পা। মাহি তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে উঠে বসে। ঠোঁট কামড়ে কাঁদতে কাঁদতে চেপে ধরে মুগ্ধর পা। দুই হাতে ঠেলতে ঠেলতে অঝরে অশ্রু বিসর্জন দিয়ে বলে ওঠে, ছাড়ুন, প্লিজ ছাড়ুন। ব্যথায় মরে যাচ্ছি আমি। আল্লাহ, আর পারছি না আমি। মুগ্ধ কানে তোলেনি কথাটা। নিজের পায়ের তলায় মাহির পাটা পিষতে পিষতে কটমটি আওড়ায়, ব্লাডি স্লাট। 6 মাস আমার কাছে থাকার পরও যদি বেঁচে ফিরিস, তাহলে দেশে গিয়ে শুধু একটা না 1000টা পার্টনার জুগিয়ে নিস। বাট এখানে ভুলক্রমেও আমি বাদে অন্য কারো দিকে চোখ তুলে তাকালে তোকে উত্তপ্ত সালফ্রিক অ্যাসিডে চোবাবো আমি। মাইন্ড ইট। ঝাঁজ নিয়ে কথাটা বলেই পা সরায় মুগ্ধ। চোয়ালের পেশি শক্ত করে তখনই পা ঘোরালো উল্টো পথে। এদিকে মাহি দুই হাতে নিজের পা চেপে ধরে কাছে। ছলো ছলো চোখ জোড়া উঁচিয়ে তাক করল নির্দয় মানবের চলে যাওয়ার পথে। কণ্ঠে একরাশ অসহায়ত্ব ঢেলে উঁচু স্বরে আওড়ালো, আর কত মারবেন আমায়? আর কত ধরনের অত্যাচার করা বাকি আছে নির্দয় মানব? আর কত? মুগ্ধর চলন্ত পা দুটো থমকায়। ঘাড় বাঁকিয়ে না তাকিয়ে যুবক দাঁড়িয়ে রইল ঠায়। মাহি ফোঁপাচ্ছে। চোখ দুটো তার ঝাপসা হয়ে গেছে অশ্রুর আনাগোনায়। ঠোঁট দুটো কেবল ভেঙে ভেঙে আসছে সপ্তদোষীর। সে এবার অসহায়ত্ব বাদ দিয়ে নিষ্প্রাণ কণ্ঠে শুধালো, হ্যাঁ, আমি মানছি আমার বাবা দোষী। মানছি আমার বাবার ভুলের জন্য আপনি আপনার শৈশব হারিয়েছেন, কষ্ট পেয়েছেন। তাই বলে এখানে আমার কি দোষ? আমি কি আদৌ কোনো ক্ষতি করেছি আপনার? করিনি তো। তাহলে শুধুমাত্র তায়েব এহসানের মেয়ে বলে এতটা অত্যাচার করছেন, তাই তো? আমার গায়ে তায়েব এহসানের রক্ত থাকাটাই তো আসল সমস্যা, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমি যদি আমার গা থেকে নিজের সব রক্ত ঝরিয়ে ফেলি, তবে কি আপনি থামবেন বলুন? মারা বন্ধ করবেন আমায়? বাঁকা হাসল মুগ্ধ। তখনই শরীর বাঁকিয়ে পেছনে ফিরল। চোখের চাহনিতে ক্রুদ্ধতা লেপ্টে গমগমে গলায় শুধালো, ওর শরীর থেকে শেষ রক্তবিন্দু অবধি ঝরিয়ে ফেলার দায়িত্ব আমার। সেটাতে তুই হস্তক্ষেপ করার কে? সময় হলে আমিই মারব তোকে। আপাতত ওয়েট কর। আর দাঁড়ায়নি মুগ্ধ। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি দেখিয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল ঘর ছেড়ে। মাহি স্তম্ভিত নেত্রে তাকিয়ে রইল কেবল। হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্পষ্টে আওড়ালো, সত্যি আমায় মেরে ফেলবে? আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় দাপুটে গ্যাং দ্য রুশদি প্যান্থার, যাকে বহিরাগত ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষায় আখ্যায়িত করা হয়। আন্ডারওয়ার্ল্ডের বড় বড় গ্যাংস্টার মাফিয়া, যার একটিমাত্র হুকুমের জন্য
চাতক পাখির ন্যায় অপেক্ষা করে থাকে সে আর কেউ নয়, দ্য ডেমন ওরফে শ্যাডো মনস্টার। অন্ধকার থেকে আলোতে যাকে এখন অবধি দেখা যায়নি, যার মুখের দিকে চোখ তুলে তাকানোর সাধ্যই নেই কারো, দ্য শ্যাডো মনস্টার। যার কাছে মানুষ মারা একদম ডাল ভাতের সমান, সেই মনস্টার কিনা একটা সামান্য মেয়ের জন্য রাশিয়ার টপ লিস্টের ৩৫ জন ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তার প্যালেসে। ইজ দিস রিয়েলি পসিবল? দামিয়ানের সামান্য একটা কথায় বিস্ফোরণ ঘটেছে পুরো কনফারেন্স লাউঞ্জে। উপস্থিত ডাক্তাররা কেমন হাঁ করে তাকিয়ে আছে দামিয়ানের পানে। দামিয়ানের মুখাবয়য়ে যতটা উচ্ছ্বসিত ভাবস্রোত, বাদবাকিদের মুখাবয়য়ে তা অনুপস্থিত। কনফারেন্স টেবিলের একদম শেষের চেয়ারে গম্ভীর মুখে বসে আছেন ডক্টর মিয়ান, বাঁ হাতের কনুই ঠেকানো টেবিলের উপর, আঙুলে খেলছে পেন্সিল। নাকের উপর ঝুলে থাকা চশমাটা খানিক ঠেলে ঠুলে গম্ভীর পুরুষ কণ্ঠে আওড়ালেন, সো ডক্টর দামিয়ান, আপনি বলতে চাইছেন আমি সহ এখানে যারা যারা আছে আমরা সবাই গত 2 দিন আগে দ্য শ্যাডো মনস্টারের হিডেন প্যালেসে গিয়েছিলাম? লাইক সিরিয়াসলি? যে প্যালেসের ঠিকানাটাই কারো ঠিকঠাক মতো জানার কথা নয়, সেই প্যালেসে কিনা আমরা গিয়েছি, তারপর আবার বেঁচেও ফিরেছি। ইজ ইট নট ফানি? দামিয়ান অতিষ্ঠ হলো ফের। মোটা পেটখানার দুই ধারে হাত ঠেকিয়ে বাজখাই কণ্ঠে আওড়ালো, আই অ্যাম সিরিয়াস ডক্টর। মিয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেললেন এহেন কথায়। রয়ে শোয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে শ্লেষাত্মক কণ্ঠে বললেন, আই থিঙ্ক ইউ আর ড্রাঙ্ক মিস্টার দামিয়ান, গো অ্যান্ড টেক সাম হ্যাংওভার। তেতে উঠলেন দামিয়ান। গলায় ঝাঁজ ঢেলে যেই না কিছু বলতে যাবেন অমনি খেয়াল করলেন বাকিরাও একে একে উঠে যাচ্ছে চেয়ার ছেড়ে। ডক্টর মিয়ানের পিছু পিছু বেশ কয়েকজন চলে গিয়েছে ইতিমধ্যে। দামিয়ান বড্ড হতাশ হলো। উদাস মুখে হাত বাড়িয়ে চেয়ার টেনে বসে। দুই হাতে চোখ দুটো চেপে ধরল কেমন। বেশ কিছুক্ষণ পর কাঁধে কারো শীতল হাতের স্পর্শ অনুভূত হতেই হকচকিয়ে ঘাড় বাঁকায় দামিয়ান। চোখ দুটো উপরে তুলে দেখল ডক্টর আন্দালিব কেমন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছেন তার পানে। দামিয়ান তখনই নড়ে চড়ে বসলেন। জিজ্ঞাসু চোখে আন্দালিবের পানে তাকিয়ে থাকতেই আন্দালিব কেমন সন্দেহাকুল কণ্ঠে বলে ওঠে, আই থিঙ্ক ইউ আর রাইট দামিয়ান, বিকজ গতকাল ঘুম থেকে ওঠার পর আমার ওয়াইফ আমায় বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিল আমি গত 2 দিন কোথায় ছিলাম, বাট আমার সত্যিই মনে হচ্ছিল না আমি বাড়ির বাইরে ছিলাম। ইভেন এখনও মনে পড়ছে না এই বিষয়ে। তবে আমার ওয়াইফ তো আর মিথ্যে বলবে না, রাইট? অ্যাজ ইউ নো, আমি কখনোই বাইরে রাত কাটাই না। তাহলে আমি গত 2 দিন কোথায় ছিলাম? আমার কেন যেন মনে হচ্ছে তুমি সত্যি বলছো, কিন্তু ডাউটও হচ্ছে এই নিয়ে যে যেখানে আমাদের কিছু মনে পড়ছে না সেখানে তুমি এত কিছু মনে রাখলে কিভাবে? দামিয়ান উৎসাহিত হয়ে তৎক্ষণাৎ চেপে ধরে আন্দালিবের হাত। লোকটাকে বিন্দুমাত্র সময় না দিয়ে নিজের পাশের আসনে বসিয়ে বিবৃতি দিল তখনকার পুরো ঘটনা। যত শুনেছে ততই যেন অবাক হচ্ছে আন্দালিব। তার চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। নিজ কানে এত কিছু শুনেও বোধহয় বিশ্বাস করতে পারছে না দামিয়ানের কথাগুলো। দামিয়ান হাঁপিয়ে উঠেছে বলতে বলতে, গলা শুকিয়ে কাঠ প্রায়। টেবিলের উপর বেড়ে রাখা পানির গ্লাসটা তখনই হাতে উঠিয়ে চুমুক বসালেন দামিয়ান। লম্বা লম্বা নিঃশ্বাসে কয়েক সেকেন্ডের মধ্যেই গিলে নিলেন সম্পূর্ণ গ্লাসের পানি। পাশ থেকে আন্দালিব কেমন শান্ত কণ্ঠে আচমকা বলে ওঠে, যদি মনস্টার কোনো দিন জানতে পারে তোমার কথা, তবে কি করবে দামিয়ান? দামিয়ান ঘন ঘন নিঃশ্বাস ফেলে মুঠোয় চেপে ধরেছে কাচের গ্লাসটা। দৃষ্টি তীক্ষ্ণ করে নিয়ে ঠোঁটের কোণে লেপ্টে দিল এক চিলতে বাঁকা হাসির রেশ। সময় নিয়ে শয়তানি বুদ্ধির কামাল দেখিয়ে জানালো,
তার আগে দ্য মনস্টারের উইক পয়েন্টের কথাটা অন্তত একজনের কানে দিয়ে নিক, তারপর যা হবে দেখা যাবে। ভরকায় আন্দালিব হৃদয়ের মাঝে ভাঁজ ফেলে স্নিগ্ধ গলায় জিজ্ঞেস করে ওঠে, কাকে বলবে? সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে তাকায় দামিয়ান। ঠোঁটের কোণে কুর হাসি লেপ্টে কেবল আওড়ায়, আছে একজন। বড়সড় কাচের তৈরি চেম্বারে বসে আছে মনস্টার। এ যেন চেম্বার নয়, এক কথায় ব্যাডমিন্টন কোর্ট। সম্পূর্ণ চেম্বারের প্রতিটা দেয়াল জুড়ে সাজিয়ে রাখা দেশি বিদেশি ব্র্যান্ডের অস্ত্র। কোনোটা খুব দামি তো আবার কোনোটা খুব রেয়ার। চেম্বারের একপাশে বিছিয়ে রাখা একখানা বড়সড় ডেস্ক। তার ঠিক পেছনের দেয়ালে সংরক্ষিত অবস্থায় আছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। পানিতে পরিপূর্ণ কাচের তৈরি দেয়ালে কি সুন্দর করে ঝিমুচ্ছে হিংস্র কুমির। তার পাশেই স্তূপ জমেছে মানব শরীরের হাড়গোড়ের। বোধহয় বড্ড আয়েশ করে খাবার খেয়েছে কুমির বাবাজি, তাই এখন ঝিমাচ্ছেন তিনি। এদিকে তার সামনেই চেয়ার পেতে ডেস্কের উপর পা তুলে বসে আছে মুগ্ধ। এক হাতে ফাইল ঘাঁটছে, আরেক হাতের আঙুলের ভাঁজে জ্বলছে সিগার। গম্ভীর মুখ যুবকের কপালখানায় বেশ কয়েকটা ভাঁজ বিদ্যমান। ফাইল ঘাটার ফাঁক ফোকরে বার কয়েক টান বসাচ্ছে সিগারে। এরই মধ্যে চেম্বারের দরজায় কড়া নাড়বার শব্দ হলো খানিকটা। মনস্টার মোটেও পাত্তা দেয়নি তাতে। মিনিট দুয়েক যেতে না যেতেই চেম্বারের দরজা খুলে ভেতরে ঢোকে অ্যাডউইন। মনস্টারের মুখে আদৌ কোনো দিন অনুমতি পেয়েছে সে যে আজ পাবে? গম্ভীর মুখ অ্যাডউইন রয়ে শয়ে কদম বাড়াচ্ছে। ডেস্ক থেকে প্রায় 5 হাত দূরত্বে মাথা নুয়ে দাঁড়িয়ে থেকে হাত দুটো কোমরের পিঠে বেঁধেছে। গলায় ভারী গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে নিচু স্বরে বলে, মনস্টার, মানি লন্ডারিংয়ের ক্লিন টাকা গতকালকেই রিফান্ড হওয়ার কথা ছিল, বাট ইস্তাম্বুল থেকে এখনও তেমন কোনো রেসপন্স আসেনি। আমি কি তবে তাকে জানিয়ে দেব এই টাকা কার? ব্যস্ত দৃষ্টিখানা থামল মুগ্ধর। ফাইলের ভেতর থেকে দৃষ্টি সরিয়ে এনে তাক করল অ্যাডউইনের উপর। কিয়ৎক্ষণ সরু চোখে তাকিয়ে রইল মনস্টার। অতঃপর ঠোঁটের কোণে তার আচমকা দেখা মিলল কুর হাসির রেশ। সে চট করে হাত থেকে ফাইলটা ডেস্কের উপর ছুঁড়ে ফেলল। পা দুটো আস্তে ধীরে ডেস্ক থেকে নামিয়ে এনে গম্ভীর কণ্ঠে আওড়ালো, মাঝে মধ্যে শুধু নাম বলা উচিত না অ্যাডউইন, পাওয়ারও দেখাতে হয়। আজ না হয় ওরাও দেখুক দ্য শ্যাডো মনস্টারের আনটোল্ড পাওয়ার। জেট রেডি করো, আই অ্যাম কামিং। অ্যাডউইন নতমস্তকে ঠোঁট কামড়ে হাসল বোধহয়। মনস্টার তার ফর্মে ফিরেছে। আহা, ঠিক কতদিন পর আগের দৃশ্য দেখবে সে। ভাবতে ভাবতেই মনটা কেমন আনন্দে নেচে কুদে উঠছে তার। ডিবানির উপর পা গুটিয়ে বসে আছে মাহি, মুখ ঘুরিয়ে রেখেছে অন্যত্র। পাশেই খাবারের প্লেট কোলে নিয়ে বসে আছে মিলা। লোকমা তুলে এগিয়ে রেখেছে মাহির দিকে। বারবার অনুনয় জুড়ে বলছে, একটু খেয়ে নাও মুনলাইট, বেশি না, মাত্র একটু খেলেই হবে। সপ্তদোষী বেজার মুখখানা ঘুরিয়ে রেখেছে কেমন। মিলারমন অনুনয়ে গলছে না আজ, উল্টো ভাব ধরেছে কঠিন। মিলা হাঁপিয়ে উঠেছে বলতে বলতে। মাহিরেহেন অপারগতা বড্ড পীড়া দিচ্ছে তাকে। মেয়েটা কেমন আহত চোখে তাকিয়ে রইল মাহির পানে। কণ্ঠ ধরে আসছে তার। একটু কাঁদতে পারলে বোধহয় ভালো লাগতো। সে বহু কষ্টে ঢোক গিলল খানিকটা। রয়ে শয়ে বলল, মুনলাইট, আমি জানি তোমার বিশ্বাস একবার ভেঙেছে। এই নিয়ে আমি নিজেও বড্ড আফসোস করছি। তবে বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। আমি বহুবার চেয়েছি তোমায় আটকাতে, একবার নিষেধও করেছিলাম, কিন্তু বাকিটা আর বলা হলো না মিলার। তার আগেই ডুকরে উঠল যুবতী। মাহির মন গড়ল কিনা কে জানে। সে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো।
কপাল কুঁচকে কিয়ৎক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে শুধালো, হয়েছে, আর কাঁদতে হবে না। কই দেখি, কি এনেছো? থামল মিলা। কান্না ভুলে ফ্যাল করে তাকিয়ে রইল মাহির পানে। অবদের সুরে ফের জিজ্ঞেস করল, সত্যি খাবে? মাহি প্রতি উত্তরে ছোট উত্তর দিয়ে জানালো, হুম। মিলার খুশি এবার ধরাছোঁয়ার বাইরে। মেয়েটা কেমন উচ্ছ্বসিত হয়ে ফের লোকমা তুলে এগিয়ে দিল মাহির মুখের দিকে। মাহি এবার আর মুখ ঘোরায়নি। আলতো করে হাঁ করে মুখে পুরে নিল খাবারটুকু। আয়েশে চিবোতে চিবোতে আরেকবার লোকমা উঠল তার মুখের দিকে। এবারও বিনা বাক্য ব্যয়ে হাঁ করল মাহি। খাচ্ছে সে, অথচ আনন্দে চোখ দুটো চিকচিক করছে মিলার। মাহি অবশ্য খেয়াল করেনি তা। আনমনে খাবার চিবোতে ব্যস্ত সপ্তদশী। পিনপতন নীরবতায় ছেয়ে থাকা পুরো কামরা জুড়ে হঠাৎ ছড়িয়ে পড়ল এক বিকট গর্জন ধ্বনি। মাহি আঁতকে উঠে এহেন গর্জনে। এই বুঝি ধরণীর আকাশ চিরে কিছু একটা নেমে আসবে এক্ষুনি। মাহি খাওয়া ফেলে ফ্যাল করে তাকাচ্ছে এদিক ওদিক। ভয়ার্ত কণ্ঠে মুখ ভর্তি খাবার নিয়ে অস্পষ্ট উচ্চারণে বলল, এটা কিসের আওয়াজ? মিলা স্মিত হাসল। বাহাতে মাহির হাতখানা দৃঢ়ভাবে চেপে ধরে আশ্বস্ত করল ভয় না পেতে। মাহিও তাই করল। সময় যেতে যেতে আওয়াজটা মৃদু শোনাচ্ছে যেন। মিলা তখন নরম কণ্ঠে বলে ওঠে, এটা প্রাইভেট জেটের শব্দ। আই থিঙ্ক মনস্টার কোথাও যাচ্ছে। পরাগ ঘাড়ু চায় মাহি। স্নিগ্ধ দৃষ্টি ঠায় বজায় রেখে প্রশ্ন ছুড়ল, এত শিওর হলে কিভাবে? হুটহাট কৌতুক শুনলে মানুষ যেভাবে হো হো করে হেসে ওঠে, ঠিক তেমনইভাবে মিলাও কেমন হেসে উঠল। হাসতে হাসতে গায়ের উপর গড়িয়ে পড়ার দশা তার। মাহি অপমানিত বোধ করল এহেন কাণ্ডে। সে কি এমন বলল, যার জন্য এভাবে হাসতে হবে? মাহি গাল ফুলিয়ে অন্যত্র তাকায়। তা দেখতে পেয়েই চট করে হাসি থামায় মিলা। রাগিনী রাগ ভাঙানোর কায়দায় তখনই এক হাতে চেপে ধরে নিজের কান। অপরাধী কণ্ঠে বলে, সরি মুনলাইট, আর হাসবো না। এই যে দেখো, কানে ধরেছি। এই, তাকাও না। মাহি আর দৃষ্টিতে তাকায় এক পলক। কপট ভাব ধরে বলে ওঠে, এত হাসলে কি নিয়ে শুনি? মিলা মুচকি হাসল ফের। প্লেটে খাবার মাখাতে মাখাতে জানালো, মনস্টারের গুপ্ত প্যালেসের উপর দিয়ে জেট উড়িয়ে নিয়ে যাবার ক্ষমতা অন্য কারো আছে বুঝি? তা ভেবেই হাসছিলাম। মাহি ঠোঁট গোল করে শব্দ তুলল সামান্য। মিলা আরেক লোকমা তুলে ধরতেই মুখে পড়ল খাবারটা। আয়েশ করে চিবোতে চিবোতে বিড়বিড় করে বলল, তার মানে মনস্টার প্যালেসে নেই। গুড। কিছু বললে মুনলাইট? মিলার অবোধ প্রশ্নে চটজলদি না বোধক মাথা নাড়ায় মাহি। মিলাও যেচে পড়ে জিজ্ঞেস করেনি কিছু। দুজন কিয়ৎক্ষণ চুপ করে থাকতেই ঘরে এসে পা রাখল আরেক মেট। যুবতী রাশিয়ান কন্যা ঘরে ঢুকেই ছুটে এলো মিলার নিকট। মিলা তাকে দেখতে পেয়ে ভ্রু কোঁচকায় কেমন। মুখ ফুটে কিছু জিজ্ঞেস করবার আগেই শুনতে পায় মেয়েদের ব্যস্ত কণ্ঠ, মিলা ডিয়ার, আজ রাতে ট্রাক আসবে তো? মিলা বুঝল প্রসঙ্গ। কপালের কুঁচকে রাখা চামড়া খানিকটা শিথিল করে নিয়ে হাঁপ ছেড়ে জানালো, ও ইয়েস, আজ রাত 9টা-10টার দিকে চলে আসবে আশা করি। মেয়েট প্রসন্ন হাসলেন এরূপ উত্তরে। এদিকে মাহি কেমন হাঁ করে তাকিয়ে আছে দুজনের পানে। তাদের কথাবার্তা খুব একটা বোধগম্য হয়নি মানবীর। সে খানিক দোনামোনা করে জিজ্ঞেস করে ওঠে, কিসের ট্রাক আসবে মিলা? মিলা নজর ঘোরালো মাহির প্রতি। আলতো হেসে বলল, মাসকাবাড়ি বাজারের। প্রতি মাসেই একবার করে আসে। একসাথে 4-5 ট্রাক চলে আসে। তা দিয়েই চলে যায় সারা মাস। মাহির ছোট্ট মস্তিষ্ক আজ বড্ড প্রখরতায় ডুবেছে।
মুখটা হয়েছে গম্ভীর। মানবী মনে মনে কি যেন ভাবছে, বোধহয় ছক কষছে কোনো কিছুর। সে আচমকা গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ল, কয়টার দিকে আসবে ট্রাক? অ্যাজ ইউজুয়াল রাত 9টা-10টার দিকে। সপ্তদশী রহস্যময় হাসি টানল ঠোঁটের কোণে। মাথাটা খানিক নুইয়ে রেখে মনে মনে আওড়াল, পয়েন্ট নোটেড।